ঠিক আছে, তাহলে লাস্ট ক্লাসে আমরা ওই মোটামুটি দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে লাস্ট ক্লাসে আমরা মোটামুটি ওই যেটা পড়েছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল মানে ফার্স্ট ক্লাসে তো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্সের প্রথম কনসেপ্ট কী ব্যাপার, এবং সেখান থেকে নেচার অফ পার্টিকেল নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম আল্টিমেটলি একদম একদম শেষে গিয়ে। আর লাস্ট ক্লাসে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স পড়ার জন্য কতটুকু কি ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ল অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কিছু পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স অ্যাকচুয়ালি, তো সেইগুলো কথাবার্তা বলেছিলাম। আচ্ছা, তো এবার যে ওই যে প্রথম দিন যে নেচার অফ পার্টিকেল নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে প্রথমে ছিল ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, এবং যাদের একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে, যারা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে না, মানে যাদের পজিশন এবং মোমেন্টাম দুটোকেই সাইমালটেনিয়াসলি মেজার করা যায়, যে এইরকম পার্টিকেলকে বলা হয় ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, বা যাদেরকে বলা হয় বোলজোনস। তারা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স মেনে চলে, বা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা মেনে চলে। হ্যাঁ, তো সেই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, তাদের জন্য কেমন দেখতে হয় সেটা একটু পড়বো। তাহলে এই যেখানে লেখা আছে যে কনসিডার এ নাম্বার অফ classical identical particle of mass m which are distinguishable. For the sake of simplicity, we assume that the particles are non-interacting and independent. মানে non-interacting and non-independent, মানে বেসিক্যালি এটা আর কি সরি ইন্ডিপেন্ডেন্ট আর কি, নন ইন্টারাক্টিং অর ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল বা নন ইন্টারাক্টিং পার্টিকেল, যেটা কেউ কারোর ওপর ডিপেন্ড করে না, মানে কোনো রকম ইন্টারাকশান নেই। আচ্ছা, তাহলে সেরকম এন নাম্বার অফ পার্টিকেলকে যদি একটা কন্টেনারের মধ্যে রাখা হয় যার ভলিউমটা ভি এবং টোটাল এনার্জি ই, তাহলেই এটা একটা ম্যাক্রোস্টেট তৈরি করবে যার এন ভি ই ফিক্সড। তাহলে একটা ম্যাক্রোস্টেট তৈরি হলো। তাহলে এইবার এই ম্যাক্রোস্টেটের মধ্যে এন নাম্বার অফ পার্টিকেলকে আমি বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জ করছি, কিপিং দ্য এনভিই কনস্ট্যান্ট, এবং এই অ্যারেঞ্জ করে যে স্টেটগুলো পাবো সেগুলো এক একটা মাইক্রোস্টেট দেবে, অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন দেবে, এবং সেই ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন থেকে আমরা মাইক্রোস্টেট পাবো, তাই তো? এরকমভাবে হবে। তাহলে সেটাই বলছি যে লেট n0, n1, n2 আর দ্য নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট in the ground state, first excited state, second excited state, respectively, having energy ওই এপসিলন 0, এপসিলন 1, এপসিলন 2 ডট ডট ডট, এইটা ঠিক আছে? মানে যেভাবে যে আগেরটা দেখিয়েছিলাম, এই দেখো এরকমভাবে, যে ধরো মানে এপসিলন 0 গ্রাউন্ড স্টেট এনার্জি, যাতে n0 নাম্বার অফ পার্টিকেল আছে, এপসিলন 1 ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি, যাতে n1 নাম্বার অফ পার্টিকেল আছে, এপসিলন 2 সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জি, যাতে n2 নাম্বার অফ পার্টিকেল আছে, ডট 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 অ্যান্ড সো অন। ঠিক আছে? তাহলে গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি G0, এই ফার্স্ট এক্সাইটেডের ডিজেনারেসি G1, এটার ডিজেনারেসি G2 অ্যান্ড সো অন, এইভাবে। ঠিক আছে? এইভাবে যাচ্ছে। তাহলে এইটা আচ্ছা, তাহলে এরকমভাবে যদি থাকে, তাহলে এবং এদের ডিজেনারেসিগুলোও আছে, এরকম যদি থাকে, তাহলে এইটা একটা ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন দেবে, যে কনফিগারেশনটার থার্মোডাইনামিক ওয়েট বা ডাব্লু, মানে কতগুলো মাইক্রোস্টেট পাওয়া যাবে একটা ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন থেকে, সেটা কি করে বার করব? ফর মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, তার জন্য কি হয়? প্রথম ক্লাসে দেখেছি যে n ফ্যাক্টোরিয়াল পাই ওভার আই GI টু দি পাওয়ার NI বাই NI ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাই তো, এটা হয়তো এটা দেখেছি নিশ্চয়ই, এটা আর ভেঙে বলতে হবে না, এটা প্রথম ক্লাসে দেখে এসেছি। ফর্মুলা ছিল ডাব্লুটা, আলটিমেট মানে ফাইনাল ফর্মুলা এরকম দেখতে ছিল। আর যদি নন ডিজেনারেট হয়, তাহলে ওপরটায় 1 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই পাই ওভার আই NI ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কি কাজ? আমরা পড়েছি মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের ব্যাপার, পড়েছি যে দেয়ার ইজ আ কনফিগারেশন হুইচ ইজ কল্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন,
এবং পুরো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা দিয়েই ইনফ্লুয়েন্সড হবে। তার কারণ কি? কারণ সেই আর এত ডিটেলে তো যাচ্ছি না, সব তো আগের দিন অব্দিও ভীষণ ডিটেলে বলেছি। তার কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন বা প্রত্যেকটা মাইক্রোস্টেট যদি ইকুয়ালি প্রবাবেল, প্রত্যেকে একটা পার্টিকুলার থার্মোডাইনামিক প্রপার্টিতে প্রত্যেকটা মাইক্রোস্টেট ইকুয়ালি কন্ট্রিবিউট করে। যদি তাই হয় তাহলে কোনো একটা পার্টিকুলার মানে ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন যার আন্ডারে মানে হচ্ছে হিউজ নাম্বার অফ মাইক্রোস্টেট আছে, যখন আমার টোটাল নাম্বার অফ পার্টিকেল অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, তখন দেয়ার উইল বি আ মানে ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন যার আন্ডারে হিউজ নাম্বার অফ মাইক্রোস্টেট পাওয়া যাবে, এটা হবেই। ঠিক আছে? তাহলে যদি তাই হয় তাহলে এবং প্রত্যেকটা মাইক্রোস্টেট যদি ইকুয়ালি কন্ট্রিবিউট করে তাহলে অটোমেটিক্যালি কোনো একটা পার্টিকুলার কনফিগারেশন সে অনেকটা বেশি কন্ট্রিবিউট করছে। ওই সেই ভোটের উদাহরণ দিয়ে বলেছিলাম। তাহলে যে করছে তাকে বলা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তাহলে আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন মানে কি? মানে এইটা খুঁজে বার করতে হবে যে NIS এর বা N0, N1, N2 এইগুলোর কি অ্যারেঞ্জমেন্টের জন্য কোন পার্টিকুলার কনফিগারেশনে ডাব্লুটা ম্যাক্সিমাম হবে, সেটাই আমার মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। ঠিক আছে? তাহলে we have to find a specific set of values of NIs for which thermodynamic weight will be maximum, and that will give the most dominating configuration. তাহলে ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া ফর ফাইন্ডিং দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন কি হওয়া উচিত, তাহলে কি করে পাওয়া উচিত আমাদের? সেটা পাবো ডেল ডাব্লু ডেল NI করে, তাই তো? ডেল ডাব্লু ডেল NI বা DW DNI করে, যদি করে সেটাকে 0 পুট করবো, সেটা ইকুয়ালস টু করে সেখান থেকে আমরা NIs এর কিছু ভ্যালুর জন্য কোন ভ্যালুর জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম সেটা পেয়ে যাবো। তাহলে সেটাকে এরকমভাবে লিখেছে যে DW/DNI হওয়া উচিত, সেটাকে একটু এইভাবে লিখেছে DW ইকুয়ালস টু সাম ওভার I ডেল ডাব্লু ডেল NI ইন্টু DNI। মানে এটা হওয়া উচিত ছিল DW/DNI, এটা হওয়া উচিত ছিল, তাই আছে? DW/DNI বা এরকম, সেই DNIটা এখানে গুণ করে দিয়েছে এবং এখানে সাম আছে, সেই জন্য এটাকে এরকমভাবে লিখেছে সাম ওভার I, মানে এখানে NIটা তো মানে এখানে তো DNIটা হচ্ছে ভ্যারিয়েবল, কিন্তু আইটা মানে কি? আইটা তো 1 থেকে n অবধি চলবে, মানে সরি 0 থেকে আর কি কত নাম্বার অফ পার্টিকেল অবধি চলবে এই আইটা, তাই তো? অনেক অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল, তার মানে এখানে DN1, DN2, DN3, DN4 এগুলো সবকটাই ভ্যারিয়েবল। তাহলে প্রথমে DN1 কে ভ্যারি করছি, তখন বাকিগুলো কনস্ট্যান্ট, DN2 কে ভ্যারি করছি, তখন বাকিগুলো কনস্ট্যান্ট, এইভাবে দেখে দেখেই তো অনেক নাম্বার অফ কনফিগারেশন পাওয়া যাবে। সেই জন্য এখানে একটা ওই পার্শিয়াল ডেরিভেটিভের ব্যাপার চলে আসছে। তাহলে সাম ওভার I ডেল ডাব্লু ডেল NI আর এই DNIটাকে এখানে গুণ করে দিয়েছি, ইকুয়ালস টু 0 ফর অল I ইকুয়ালস টু 0, 1, 2, 3 ডট ডট ডট। তাহলে এইটা বার করতে হবে, তাহলেই আমি NIs এর কিছু ভ্যালু পাবো যার জন্য আমার ডাব্লুটা ম্যাক্সিমাম। এটা হবে, কিন্তু এখানে ডাব্লুটার মধ্যে কি ঢুকে বসে আছে? ডাব্লুটা হচ্ছে আবার দেখতে এরকম, ফর ডিজেনারেট বা নন ডিজেনারেট যাই হোক না কেন, যার জন্য ডাব্লুটার মধ্যে একটা ফ্যাক্টরিয়াল আছে। ঠিক আছে? একটা ফ্যাক্টরিয়াল মানে দুটো ফ্যাক্টরিয়াল আছে, রাদার একটা না, দুটো ফ্যাক্টরিয়াল আছে। তাহলে তুমি কখনো ফ্যাক্টরিয়ালে ডেরিভেটিভ করা কিন্তু ইজ নট দ্যাট ট্রিভিয়াল, সেটা আগের দিন বললাম। ফ্যাক্টরিয়ালে ডেরিভেটিভ করা ইজ নট দ্যাট ট্রিভিয়াল, বাট দিস রিকোয়ার্স টু ডিফারেন্সিয়েট ফ্যাক্টরিয়াল অফ এ ভেরি লার্জ নাম্বার হুইচ ইজ নন ট্রিভিয়াল। তাহলে এর ওয়ে আউটটা কি? ফর এ পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ NIs for which W is maximum, LNW will automatically be maximum. মানে যদি কোনো একটা যে ভ্যালুতে ডাব্লু ম্যাক্সিমাম, সেই ভ্যালুতে LNW ম্যাক্সিমাম হবে, তাই তো? মানে যদি কোনো একটা বড় নাম্বার, ধরো আমি বলছি যে LN2 আর LN200, LN200টাই তো বেশি হবে, তাই তো? মানে 200টা যেমন যত বেশি LN200ও বেশি, তাই তো? এই জন্য ডাব্লুকে ডিফারেন্সিয়েট করাও যায়, LNW কে ডিফারেন্সিয়েট করাও তাই হবে।
কারণ ডাব্লিউ এল এন ডাব্লিউ প্রপোর্শনাল। এবার তাতে সুবিধাটা কি হবে? তাহলে সুবিধাটা হবে যখনই আমি ডাব্লিউর বদলে এল এন ডাব্লিউকে ডিফারেন্সিয়েট করছি, তখন এল এন ডাব্লিউর মধ্যে আমার ফ্যাক্টরিয়াল থাকবে, কিন্তু সেখানে আমি একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা ইউজ করতে পারবো, যেটা ওই ফ্যাক্টরিয়াল যদি থাকে সেটাকে অ্যাপ্রক্সিমেট করে একটা সুন্দর দেখতে মানে এক্সপ্রেশন দিয়ে দেয়, যেটাকে ডিফারেন্সিয়েট করা আবার ইজি হয়, সেই সুবিধাটা হবে। তাহলে হেন্স ইনস্টেড অফ ম্যাক্সিমাইজিং ডাব্লিউ উই ক্যান ম্যাক্সিমাইজ এল এন ডাব্লিউ। দেন আমরা এটা লিখতে পারি ডি এল এন ডাব্লিউ, এই যেখানে ডি ডাব্লিউ ছিল এখন সেটা এল এন ডাব্লিউ করে দিলাম, ডি এল এন ডাব্লিউ ইকুয়াল টু সাম ওভার আই, এই ডাব্লিউটাও এল এন ডাব্লিউ হয়ে গেল, তাহলে ডেল এল এন ডাব্লিউ বাই ডেল এন আই ইন্টু ডি এন আই ইকুয়ালস টু 0 ফর অল আই ইকুয়ালস টু 0 1 2 3 ডট ডট। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখন সুবিধাটা কি হলো, যে এই এল এন ডাব্লিউর মধ্যে যে আমার এন ফ্যাক্টরিয়াল আসবে সেটাকে আমি স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে এরকমভাবে লিখে নিতে পারি। অ্যাকর্ডিং টু স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন এই এল এন এক্স ফ্যাক্টরিয়ালটাকে লেখা যায় এক্স এল এন এক্স মাইনাস এক্স, অ্যান্ড দিস গিভস মোর অর লেস কারেক্ট রেজাল্ট ওয়েন এক্স ইজ ভেরি লার্জ। এগুলো আগের দিন দেখিয়েছি, মানে এমনি জাস্ট উপর দেখিয়েছি, তাই তো? এটা হবে। তাহলে এখন ডাব্লিউটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ইন্টু পাই ওভার আই জি আই টু দি পাওয়ার এন আই বাই এন আই ফ্যাক্টরিয়াল ছিল। তাহলে এল এন ডাব্লিউটা কী হবে? এল এন এন ফ্যাক্টরিয়াল প্লাস সাম ওভার আই এন আই এল এন জি আই, এই যে এন আই এল এন জি আই মাইনাস এল এন এন আই ফ্যাক্টরিয়াল, এটা হবে। তাহলে এবার স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন যদি অ্যাপ্লাই করি, তাহলে এল এন ডাব্লিউটা হয়ে যাবে এল এন এন ফ্যাক্টরিয়ালটা কী হবে? এন এল এন এন মাইনাস এন অ্যাকর্ডিং টু এই উপরের ইকুয়েশনটা অনুযায়ী এটা হবে এন এল এন এন মাইনাস এন প্লাস সাম ওভার আই এন আই এল এন জি আই মাইনাস এল এন এন আই ফ্যাক্টরিয়ালটা কী হবে? এন আই এল এন এন আই মাইনাস এন আই, এটা হয়ে যাবে। তাহলে এন এল এন এন মাইনাস এন প্লাস সাম ওভার আই এন আই এল এন জি আই মাইনাস সাম ওভার আই, এটাকে দেখো এন আই এল এন এন আই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে সাম ওভার আই এন আই, তাহলে এটা হয়ে যাবে এন এল এন এন। আচ্ছা এখানে দেখো কি আছে, এখানে মাইনাস এন আর প্লাস সাম ওভার আই এন আই, মাইনাস এন আর প্লাস সাম ওভার আই এন আই, সাম ওভার আই এন আই মানে কি টোটাল নাম্বার অফ পার্টিকেল এন, তাহলে এই মাইনাস এন প্লাস এন কেটে গেল। তাহলে আমি এখানে এটা কানেক্ট করি। দাঁড়াও একটুখানি। আচ্ছা তাহলে কি হচ্ছে, তাহলে এই যে এইটা মানে কি, এইটা মানে এইটা তো এন, তাহলে এই মাইনাস এন আর প্লাস এন কেটে গেল, তাহলে থাকলো এইটুকু এন এল এন এন প্লাস সাম ওভার আই এন আই এল এন জি আই মাইনাস সাম ওভার আই এন আই এল এন এন আই, এটা থেকে গেল এইটা। তাহলে এইটা হচ্ছে আমার এল এন ডাব্লিউ। তাহলে এবার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেল এল এন ডাব্লিউ বাই ডেল এন আই, তাহলে কি হবে? ডেল ডেল এন আই অফ ওই ওপরে যেটা পেলাম সেটা। আচ্ছা তাহলে এটা ডেল ডেল এন আই অফ এন এল এন এন প্লাস ডেল ডেল এন আই অফ এন আই এল এন সাম ওভার আই এন আই এল এন জি আই মাইনাস ডেল ডেল এন আই অফ সাম ওভার আই এন আই এল এন এন আই।
আচ্ছা, এবার ডেল ln এর এই n ln এটাকে একটু কি করে করেছে দেখো। এটাকে এরকমভাবে ভেঙে লিখেছে ডেল ক্যাপিটাল N ln n ইনটু ডেল ক্যাপিটাল N বাই ডেল ni এভাবে লিখতে পারি। ঠিক আছে? এই যে এই পার্টটাকে আমি ডেল এই যে মানে ধরো আমার যদি ডেল y বাই ডেল x থাকে, এটাকে আমি ডেল y বাই ডেল z ইনটু ডেল z বাই ডেল x এটা লিখতে পারি। তো সেটাই লিখেছে এখানে এরকমভাবে। প্লাস ডেল ni অফ ni ln gi মাইনাস এটা লিখেছে। এটা যেমন আছে করেছে। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল? এটা হলো এটা হলো যে এই n ln এর ডেরিভেটিভ কি হয়? প্রথমে nটাকে n মানে প্রথমে ln n মানে প্রথমে না সরি প্রথমে n ইনটু ln এর ডেরিভেটিভ যেটা 1/n তাহলে n কেটে গিয়ে 1 থাকছে। প্লাস ln n ইনটু n এর ডেরিভেটিভ যেটা 1 তাহলে 1 প্লাস ln n হলো। প্লাস এই পার্টটা দেখো কি হয়েছে। আচ্ছা, এটা হলো। আর তারপরে ডেল n বাই ডেল ni এটা কি? n মানে কি? আচ্ছা দেখো এই জায়গাগুলো একটু দেখাই ভালো করে। তাহলে এই জায়গাটার মানে কি যে ডেল n বাই ডেল ni এটা মানে কি? ডেল ni অফ n মানে কি? n মানে n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট 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 করে ni প্লাস ডট 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 এরকম আছে। তাহলে আমি যদি ডেল ni করি তাহলে আমার কি হবে? ডেল n1 ডেল ni 0 ডেল n2 ডেল ni 0 কারণ আমি তো ni এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ni এর রেসপেক্ট আর এখানে কোনো সাম নেই। তাহলে ni এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, বাকি সব তো 0। তাহলে এখান থেকে শুধু 1 পড়ে থাকবে। বাকি সব তো 0। তাহলে সেটাই হয়েছে। এইজন্য এখানে একটা 1 রয়ে গেছে। মানে যেটা কিছু লেখেনি। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে দেখো। ডেল ni অফ সাম ওভার i ni ln gi এইটা। এটা আছে। এটা মানে কি? ni ln gi এটা মানে কি? এটা মানে ডেল ni অফ n1 ln g1 ইনটু ln g2 প্লাস ডট 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 করে ni ln gi প্লাস ডট 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 করে এইটা আছে। তাহলে এইটা মানে কি? তাতে ni এর রেসপেক্টে ডেরিভেটিভটা হবে। আর পুরো সামটাকে আমি ভেঙে লিখে ফেলেছি। তাহলে এবার এখানে n1 ln g1 কনস্ট্যান্ট 0 n2 ln g2 0 তাহলে শুধু ni ln gi তার মানে এখানে শুধু থাকবে এটা বেসিক্যালি হওয়া উচিত ডেল ni অফ ni ln gi শুধু এইটারই একটা থাকবে, বাকি সব 0। তাহলে ni ln gi এর ডেরিভেটিভ কি হবে? ni ইনটু ln gi এর ডেরিভেটিভ যেটা 0 কারণ ln gi আগে কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে সেটাই মানে ni এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে যেখানে gi টা কনস্ট্যান্ট ফর পার্টিকুলার ni এর জন্য। তাহলে ডিজেনারেসি তো কনস্ট্যান্ট। তাহলে ni ইনটু 0 প্লাস ln gi ইনটু 1 তাহলে সেটা শুধু থেকে যাচ্ছে ln gi। তাহলে এটা মানে হয়ে যাচ্ছে ln gi। তাহলে সেটাই রয়ে গেছে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি হবে? পরেরটার ক্ষেত্রে যে ডেল ni অফ সাম ওভার i ni ln ni তাহলে একই রকম ডেল ni অফ মানে n1 ln n1 হ্যাঁ বা n1 আমি সব 1 1 দিয়ে করছি, অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হওয়ার কথা। ঠিক আছে? এগুলো মনে রাখবে। অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হওয়ার কথা। n0 ln n0 এইটা হওয়া উচিত। কারণ n0 টা তো আমি তো এপসিলন 0 র এনার্জি যেটা গ্রাউন্ড স্টেট এনার্জি এপসিলন 0 এবং নাম্বার অফ পার্টিকেল n0 ধরেছি। এগুলো সব 0 থেকে শুরু হওয়ার কথা। ঠিক আছে? তাহলে আমি জাস্ট ওখানে ভুল করে 1 লিখে দিয়েছি। এগুলো সব 0 থেকে হবে। যখন পড়বে এটা মাথায় রাখবে 0 থেকে হবে। তো যাই হোক এইটা তারপরে n2 ln n2 প্লাস ডট 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 করে আলটিমেটলি থাকবে ni ln ni প্লাস ডট 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 করে এইটা। তাহলে এখানে ওই বাকি সব 0 তাহলে শুধু থাকবে হচ্ছে ডেল ni অফ ni ln ni তাহলে সেটা যদি হয় সেটা ডেরিভেটিভ করলে কি হবে? ln এর মতো প্রথমে ni ইনটু ln এর ডেরিভেটিভ তাহলে ni ইনটু 1/ni প্লাস ln ni ইনটু 1 তার মানে এটা 1 প্লাস ln ni এটা সেটাই লিখেছি এখানে। ঠিক আছে? তাহলে এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এইটা একটা কনসেপ্ট আর এইটা একটা কনসেপ্ট। এগুলো বলে দিলাম যেটা যা যা লাগলো। তাহলে 1 প্লাস ln ni হয়ে গেল। তাহলে ডেল ln w বাই ডেল ln এটা কেমন দেখতে হলো?
এই যে এই 1 আর এই 1 আবার কেটে গেল, তাহলে ln প্লাস ln GI মাইনাস ln NI, তাহলে এটা হয়ে গেল একটা মাইনাস ln এই NI বাই n ইন্টু GI, মানে মাইনাস নিয়ে নিয়েছে। মানে তুমি এটা এরকম ভাবে লিখতে পারতে, তাহলে সুবিধা হতো হয়তো যে ln n ইন্টু GI বাই NI, কারণ যেহেতু এইটা মাইনাস আছে তার বদলে বাইরে একটা মাইনাস নিয়ে নিলাম, তাহলে উল্টে গেল ln NI বাই n ইন্টু GI, এটা হয়ে গেল। তাহলে এখন ওই সাম ওভার আই ডেল এল এন ডাব্লিউ ডেল এল এন ডাব্লিউ বাই ডেল এন আই ইন্টু ডিএনআই, সেটা হবে হচ্ছে মাইনাস সাম ওভার আই এল এন এনআই বাই এন জিআই ইন্টু ডিএনআই ইকুয়ালস টু 0। এবার এইটাকে ইকুয়ালস টু 0 বসাবো, বসিয়ে সেখান থেকে এনআইজ এর ভ্যালু পাবো, যেটা আমার মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দেবে এইটা। আচ্ছা, এইবার সেই আগের দিন যেটা নিয়ে কথা বলছিলাম সেইটা আসবে, যে এটা তো হলো, ঠিক আছে, এবার এইটা আমাকে করতে হবে। আচ্ছা, এবার এইটা করতে গিয়ে, এবার এটা ম্যাথামেটিক্যালি আমি করব। আচ্ছা, এবার এইটা করতে গিয়ে আমি কিছু জিনিস ভুলে যাচ্ছি, যেগুলো আমার মাথায় রাখতে হবে কিন্তু। সেগুলো হচ্ছে ওই টোটাল নাম্বার অফ পার্টিকেল এনটা কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট অ্যান্ড এনার্জি, টোটাল এনার্জি ইটা কনস্ট্যান্ট। এই তিনটেকে মাথায় রেখে, এই তিনটেকে কন্ডিশনের মধ্যে রেখে কিন্তু আমার এই ডেরিভেটিভটা করতে হবে, ডিফারেন্সিয়েশনটা করতে হবে, যার জন্য এনআইজ এর বিভিন্ন ভ্যালুর জন্য আমি ডাব্লিউটা ম্যাক্সিমাম পাবো। ঠিক আছে, তাহলে ওই জিনিসগুলোকে ভুলে যাচ্ছে, ওই জিনিসগুলোকে তাহলে মাথায় রাখতে হবে। এটা তাহলে সেইগুলোকে আমি মাথায় কি করে রাখবো, সেইগুলোকে রেখে আমি পুরো জিনিসটা করতে হবে। তো সেইটাকে বলা হয়, মানে এটাকে একটা বেসিক্যালি কনস্ট্যান্ট অপটিমাইজেশন বলতে পারো, বা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন বলা হয়। তাহলে এই কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশন বা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন, এইটা করতে গেলে আমাদেরকে একটা পার্টিকুলার ম্যাথামেটিক্যাল মানে ওয়ে অ্যাপ্লাই করতে হয়, যেটা নিয়ে আগের দিন কথা বলেছিলাম। সেটাতে যাচ্ছি, তাহলে সেটা নিয়ে বলি, যে বলছে যে ইন এ গিভেন ম্যাক্রোস্টেট NVE আর কনস্ট্যান্ট, অ্যাজ টোটাল নাম্বার অফ পার্টিকেল n ইজ কনস্ট্যান্ট, দেন আমরা লিখতে পারি সাম ওভার আই NI ইকুয়ালস টু n, অর সাম ওভার আই DNI টা 0 হয়ে যাবে, কারণ nটা তো কনস্ট্যান্ট, তাহলে NI এর ডেরিভেটিভ DNI সেটা 0। আচ্ছা, তারপরে টোটাল এনার্জি E কনস্ট্যান্ট, তাহলে E মানে লিখতে পারি সাম ওভার আই NI এপসিলন আই, টোটাল এনার্জি এটা তো এটাই হবে, সাম ওভার আই NI এপসিলন আই ইকুয়ালস টু E, ক্যাপিটাল E, তাহলে ক্যাপিটাল ইটা কনস্ট্যান্ট, তাহলে এবারে ডেরিভেটিভ করছি, তাহলে সাম ওভার আই এপসিলন আই ডিএনআই প্লাস সাম ওভার আই NI ডি এপসিলন আই ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার যেহেতু আমার ভলিউমটা ফিক্সড, দিস ইমপ্লাইজ দ্যাট এপসিলন আই বিকামস ফিক্সড। ওই যে আগের দিন বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার তোমার আছে, বক্স আছে, তাহলে সরি, কোনো একটা পার্টিকুলার ক্লাসরুম আছে যার ভলিউমটা ফিক্সড, যার ভলিউমটা যদি ফিক্সড করে দিই, তাহলে সব থেকে স্টেবল কন্ডিশনে কিভাবে তার ভিতরে চেয়ারগুলোকে রাখা যাবে, মানে বেঞ্চগুলোকে রাখা যাবে, সেটা ফিক্সড। প্রত্যেকটা বেঞ্চের জায়গা ফিক্সড, বা কতগুলো বেঞ্চ থাকবে সেটা ফিক্সড, কারণ ওর ভলিউমটা ফিক্সড। তাহলে সেটা যদি করে দিই, তাহলে এর মধ্যে ওই বেঞ্চের মধ্যে তুমি অনেক কিছু পরিমাণে ঢুকিয়ে যেতে পারো, স্টুডেন্ট ঢুকিয়ে যেতে পারো, কিন্তু ঘরের মধ্যে স্টুডেন্ট বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে বসবে, কিন্তু বেঞ্চগুলো কিন্তু ফিক্সড। ঠিক আছে, তাহলে ভলিউম ইজ কনস্ট্যান্ট ইমপ্লাইজ আই এপসিলন আই বিকামস ফিক্সড অ্যান্ড হেন্স দ্য সেকেন্ড টার্ম ইজ 0, মানে ডি এপসিলন আই তার মানে 0 হয়ে যাবে যদি এপসিলন আইটা কনস্ট্যান্ট হয়। তাহলে শুধু ফার্স্ট টার্ম থাকবে সাম ওভার আই এপসিলন আই ডিএনআই 0। তাহলে দেখো তিনটে ইকুয়েশন পাওয়া গেল, বা দুটোর ইকুয়েশন পাওয়া গেল রাদার, একটা হচ্ছে ডিএনআই ইকুয়ালস টু 0, আর একটা মানে দুটো ফাইনাল ইকুয়েশন পাওয়া গেল, একটা সাম ওভার আই ডিএনআইটা 0, আর একটা সাম ওভার আই এপসিলন আই ডিএনআইটা 0। এবার এই দুটো ইকুয়েশনই কিন্তু আমরা ওই ম্যাক্রোস্টেট NVE কনস্ট্যান্ট এগুলো নিয়ে কথা বলছি। তাহলে এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমি বসিয়ে দিই ওই এর মধ্যে, মানে ওই আগের ইকুয়েশনে, তাহলেই আমার জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উই হ্যাভ টু স্যাটিসফাই ইকুয়েশন 1 মানে এই ইকুয়েশনটা, উই হ্যাভ টু স্যাটিসফাই ইকুয়েশন 1 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট অফ ইকুয়েশন 2 and 3। দিস টাইপ অফ ভ্যারিয়েশন ইজ কল্ড কনস্ট্যান্ট ভ্যারিয়েশন
বা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন বা এটাকে অপটিমাইজেশন, কনস্ট্যান্ট অপটিমাইজেশন কথাও হয়। দিস ক্যান বি ডান বাই ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। ঠিক আছে? এটা বল। আচ্ছা, তাহলে এবার সেটা কি করা হচ্ছে? কিভাবে করা হচ্ছে দেখো, যে সাম ওভার i del ln w বাই del ni ইনটু dni এটা ছিল। প্লাস ওই সাম ওভার i dni ওটা ঢোকাবো, তার সাথে একটা প্যারামিটার আলফা বলা হচ্ছে। মানে অ্যাজ এ আলফাটা যেন এটাকে টিউনিং প্যারামিটার বা এটাকে ওই মানে তোমার ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার বা ওটা বলে আরকি। তো এই আলফাটা হচ্ছে একটা টিউনিং প্যারামিটার টাইপের কাইন্ড অফ ব্যাপার। মানে তুমি এখানে আলফাটা 1 ও হতে পারে, অসুবিধা নেই। বিটাটা 1 ও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেটা বার করব। মানে এটা অলওয়েজ বেটার যে ওটা 1 হোক না, ওটাতে আমার অসুবিধা নেই। এটা 1 হতে পারে। কিন্তু আমি আগে থেকে ধরে নেব না 1 আছে। আমি অঙ্ক করে ওর ভ্যালুগুলো বার করব, প্রপার ভ্যালু। এটা হচ্ছে ব্যাপার। সেজন্য আমি ধরে নেব যে ওটার সামনে একটা কনস্ট্যান্ট আছে আলফা ইনটু সাম ওভার i dni আর মাইনাস বিটা ইনটু সাম ওভার i এপসিলন i dni ইকুয়ালস টু 0। মানে তোমার তো সাম ওভার i dni টা 0 ছিল, প্লাস সাম ওভার i এপসিলন i dni টা 0 ছিল। তাহলে আমার ইকুয়েশনটার তো কোনো অসুবিধা হয়নি। আমি সবকিছু আল্টিমেটলি 0 ই হচ্ছে, সেটা একদমই ঠিক আছে। তাতে কোনো অসুবিধা হয়নি যে এটার যে আলাদা ভ্যালু ছিল সেই জন্য এটা তো 0 থাকছে না, এরকম তো ব্যাপার না। এগুলো তো ইটসেলফ 0 ছিল। তাহলে এইটা 0 ছিল, এইটার সাথে আমি এইটাকে এমন কিছু জিনিসকে যোগ বিয়োগ করলাম যেগুলোর ভ্যালু ইটসেলফ 0, টোটালটা 0 ই থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কথাটা হচ্ছে আমি একটা যোগ একটা বিয়োগ কেন করলাম? প্রথমটা বিয়োগ পরেরটা যোগ কেন করলাম না? প্রথম দুটোই বিয়োগ কেন করলাম না? এরকম কথা হতে পারে। যা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি দুটোই যোগ করতে পারো, করো। প্রথমটা বিয়োগ পরেরটা যোগ করতে পারো, দুটোই মাইনাস করতে পারো। যা করতে পারো করতে পারো। তুমি যদি এখানে বিয়োগ যোগ করতে, বিটাটা যদি যোগ করতে, তাহলে বিটার ভ্যালুর মধ্যে একটা নেগেটিভ সাইন চলে আসতো। করে তোমাকে আল্টিমেটলি একই জিনিস দিত। যদি তুমি আলফাটাকে মাইনাস করতে, তাহলে আলফার মধ্যে একটা মাইনাস সাইন চলে এসে দুটোকে পজিটিভ দিয়ে দিত। এরকম ব্যাপার আরকি। ঠিক আছে? তুমি যা খুশি করতে পারো। ওটার কোনো ব্যাপার নেই যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস করতে হবে। তাহলে এটা হলো। তাহলে ফর অল i ইকুয়ালস টু 0, 1, 2, 3 এইটা। তাহলে এখান থেকে del ln w বাই del ni প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন i কমন নিয়ে নিলাম। মানে সাম ওভার i বাইরে আছে। পুরো dni টাকে বাইরে রাখলাম। আর এদিকে del ln w del ni প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন i dni ইকুয়ালস টু 0 এটা লিখলাম। আচ্ছা, এই প্রথম পার্ট এটা বার করা আছে যে ওটা কি হয়েছিল মাইনাস ln ni বাই n ইনটু gi ওটা হয়েছিল। তাহলে সেইটা লিখে দিলাম প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন i dni ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল। ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এইবার এখানে বলছে নাও এনআইস ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি। মানে এইবার আমি একটা ইকুয়েশন পেয়েছি যার মধ্যে ওই ম্যাক্রোস্টেটের কথাবার্তা সব ঢোকানো আছে। এইবার আমি এনআইসকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি। আর আমাকে ভাবতে হবে না যে কি আছে, কি কন্ডিশন মাথায় রাখতে হবে না রাখতে হবে, ভাবতে হবে না। সব ইকুয়েশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। নাও এনআইস ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি। এবার যদি এনআই কে বলি যে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করা যাবে, দেখো এই ইকুয়েশনটা কেমন আছে। এই ইকুয়েশনটা আছে, তুমি যদি সামটাকে তুলে দিয়ে লেখো, এটা আছে মাইনাস ln n0 বাই n ইন্টু g0 প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন i এপসিলন 0 dn0 প্লাস মানে প্লাস বা ওইটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে বা প্লাস ধরো আবার একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস ln n1 বাই n ইন্টু g1 প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন 1 ব্র্যাকেট শেষ dn1 প্লাস আবার একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস ln n2 বাই n ইন্টু g2 প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন 2 ইন্টু dn2 প্লাস ডট 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 করে এইভাবে। মানে তুমি যদি সামটাকে তুলে দিয়ে লেখো, তাহলে প্রত্যেকটা টার্ম n0 থেকে শুরু করে n অব্দি, nice অব্দি বা তার বেশি যতগুলো আছে আর কি, যতগুলো এনার্জি লেভেল আছে প্রত্যেকের জন্য আমি এইভাবে লিখতে পারি, বা যতগুলো নাম্বার অফ পার্টিকেল আছে প্রত্যেকের জন্য এইভাবে লিখতে পারি। তাই তো? এরকমভাবে হবে এই প্রতিটার জন্য এইভাবে। তাহলে তার মানে কি এটা ওরকমভাবে ধরো একটা প্রথম টার্ম a, তারপর টার্ম b, তারপরে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস ইকুয়ালস টু করে ডট 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 i j k l করে ইকুয়ালস টু 0 আছে। এবার প্রতিটার আগে প্লাস আছে। প্রত্যেকটার আগে প্লাস আছে। তাহলে তুমি যদি তোমার কাছে যদি এরকম 10 টা নাম্বার থাকে, মানে 10 টা মানে ধরো x প্লাস y প্লাস z প্লাস এরকমভাবে যদি থাকে, 10 টা ভ্যারিয়েবল থাকে বা রাদার 10 টা এক্সপ্রেশন থাকে যাদের প্রত্যেকে সামেশন 0,
তাহলে সেই ইকুয়েশনটা কিভাবে একমাত্র জিরো হতে পারে? প্লাস আছে কিন্তু প্রত্যেকে প্লাস, কোনো একটা মাইনাস নেই যে ঠিক আছে প্লাস মাইনাস করে বা কোনো একটা মাইনাস হয়তো এত বেশি হয়ে গেছে সেই জন্য জিরো হয়ে গেছে, না। প্রত্যেকটা প্লাস আছে এবং তাদের সামেশনটা জিরো। সেটা কখন সম্ভব? তখনই সম্ভব, মানে তখনই এটা সম্ভব যখন প্রত্যেকটা এক্সপ্রেশন বা প্রত্যেকটা ভ্যারিয়েবল ইজ আলাদা আলাদা করে জিরো। তাহলেই তাদের সামেশনটা জিরো হতে পারে, যেটা একটু আগে জাস্ট দেখালাম। তাই তো? তাহলে নাও ni's can be varied independently and for the arbitrary variation of ni's the equation will be satisfied if coefficient of each terms are separately equal to 0. ঠিক আছে? তাহলে প্রত্যেকটা টার্ম সেপারেটলি ইকুয়ালস টু 0 হতে হবে। মানে dn1 dn2 dn3 এগুলো তো 0 হতে পারবে না, কারণ এগুলো নিয়েই তো কথাবার্তা হচ্ছে, ওগুলোর তো ভ্যালু থাকতেই হবে। তার মানে ওদের কোফিসিয়েন্ট গুলো 0 হলেই টোটালটা 0 হয়ে যাবে। তাহলে কোফিসিয়েন্ট গুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে 0। তাহলে এটাকে এবার তাহলে সামের আর দরকার নেই। তাহলে মাইনাস ln ni বাই ngi প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন i ইকুয়ালস টু 0 ফর অল i। এটা ফর অল সাইন, ঠিক আছে? ফর অল i 0 1 2 3 ডট ডট। এটা হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি ln ni বাই ngi টা হয়ে যাবে, এই মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এটা হয়ে যাবে মানে ln মানে মানে মাইনাস ln ni বাই ngi টা হয়ে যাবে হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা এপসিলন i। মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন i। এটা তো অঙ্ক, এগুলো নিশ্চয়ই আর বলে দেওয়ার দরকার নেই। তাহলে এখান থেকে ni বাই n হয়ে যাবে gi ইন্টু ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসিলন i। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার। এগুলোকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার। এই আলফা বিটা এগুলোকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার। ঠিক আছে, এই কনস্ট্যান্ট গুলোকে, এইটা তাহলে এটাকে আমাদেরকে এবার বার করতে হবে এই ভ্যালুগুলোকে। ঠিক আছে, আচ্ছা এবার সেটা কি করে বার করা যায়? সেটা ধরো এটা বলছে যে এখন টোটাল নাম্বার অফ পার্টিকেল ইজ n। তাহলে দেখো এখান থেকে কিন্তু ni এর একটা এক্সপ্রেশন পেলাম যে ni এর ভ্যালুটা এইটা হলে তবে আমার ডাব্লুটা ম্যাক্সিমাম হবে, মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দেবে, সেটা কিন্তু পেলাম। তো তার মধ্যে আলফা বিটা এগুলো মিশে আছে বলে এগুলোর ভ্যালুটা বার করি, তাহলে আরো আরো ভালো দেখতে ভ্যালু পাবো, আরো আরো একদম প্রপার একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। তো সেদিকে যাচ্ছি। তাহলে তার জন্য আবার ফিরে যাচ্ছি যে আমরা জানি টোটাল নাম্বার অফ পার্টিকেল ni ইকুয়ালস টু n। তাহলে এবার টা মানে কি? ni মানে দেখো ni মানে কি? ni মানে n ইন্টু gi ইন্টু ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসিলন i। তাহলে সেটাই লেখা হয়েছে n ইন্টু gi ইন্টু ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসিলন i ইকুয়ালস টু n। তাহলে এই দুদিক থেকে n কেটে যাবে, কারণ এই n এর মধ্যে nটা তো সামেশনের বাইরেও লিখতে পারো, n এর মধ্যে তো কোনো i নেই, তাহলে কেটে গেল। তাহলে এটা থেকে গেল আমার সাম ওভার i gi ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসিলন i ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এখান থেকে ই টু দি পাওয়ার আলফাটা এখান থেকে ই টু দি পাওয়ার আলফাটা হ্যাঁ ই টু দি পাওয়ার আলফাটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার আলফাটাও একই রকম ভাবে ওই সামের বাইরে লেখা যায় 1 বাই সাম ওভার i gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i। তাই তো এটা লেখা যাবে। তাহলে এটা যখনই লেখা গেল তাহলে এবার ni বাই nটা কি হয়ে যাবে? ni বাই nটা gi ইন্টু ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন এইভাবে লিখতে পারি। এবার ই টু দি পাওয়ার আলফা মানে ইটসেলফ ওই ওটা পেয়েছি, তাহলে এটা হয়ে গেল ni ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i বাই সাম ওভার i gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i। তাই তো ওই ই টু দি পাওয়ার আলফার ভ্যালুটা তো ইটসেলফ এইটা, এটা বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল ni বাই nটা gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i বাই সাম ওভার i gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i। মানে ওপরে সাম নেই আর নিচে সাম আছে, এটা হয়ে গেল। এই নিচে যে সাম ওভার i gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i যেটা, এইটাকে লেখা যায় পার্টিকেল ওই পার্টিশন ফাংশন, মানে এইটাকে সরি মানে এইটাকে লেখা হয় জেড দিয়ে,
যে এটার আবার একটা আলাদা মানে আছে, সেটা নিয়ে আমরা পরে অনেক কথাবার্তা বলবো। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট, মানে এটা দিয়েই সব কিছু হবে আর কি। তো সেইটাকে আবার লেখা যায় জেড, একটা সাফিক্স এক্স দিয়েছে, ধরো জেড এস, এর মানে কি বলছি, জেড এস এইটা, তাহলে এনআইএনটা হয়ে গেল। আর এই যে এক্সপ্রেশনটা, দিস ইজ দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেখানে এখনো বিটার ভ্যালুটা বার করতে হবে। বিটার ভ্যালুটা সম্পর্কে এখনো ক্লিয়ার না বলে আমরা অনেক কিছু বুঝতে পারছি না। বিটার ভ্যালুটা এখনো বার করতে হবে, সেটা একটা লম্বা এক্সপ্রেশন, বিটার ভ্যালুটা বার করার লম্বা ডেরিভেশন, কিন্তু সেটা একটু করতে হবে। তো ওইটা, তাহলে এইটাকে বলা হয়, এটাই অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফর্ম অফ ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এইটা যেখানে এই জেড এসটা কি, জেড এসটাকে বলা হয় সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। তাহলে যেখানে এই জেড এস, যেটা সাম ওভার আই জি আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই ইজ দ্য সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন, এইটা বলা হয়। এই পার্টিশন ফাংশন কথাটা কি? পার্টিশন ফাংশন হচ্ছে, যেমন আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়ি যে ওয়েভ ফাংশন, যদি আমরা ওয়েভ ফাংশন কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ওয়েভ ফাংশন সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমরা সেই ইন প্রিন্সিপাল সেই সিস্টেমটার অনেক কিছুই বলে দিতে পারি। সেই সিস্টেমটার এনার্জি সম্পর্কে কমেন্ট করতে পারি, তার কোথায় পার্টিকেলটা থাকবে, পার্টিকেলটার কোথায় থাকার প্রবাবিলিটি, অনেক কিছু সবই প্রায় বলে দিতে পারি। ঠিক তেমনই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্সে যদি আমরা কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তার পার্টিশন ফাংশনটাকে লিখে ফেলতে পারি, তাহলে যে কোনো থার্মোডায়নামিক প্রপার্টিজ আর রিলেটেড টু, যে কোনো থার্মোডায়নামিক প্রপার্টিজ রিলেটেড টু দ্য পার্টিশন ফাংশন, তাহলে যে কোনো থার্মোডায়নামিক প্রপার্টি সম্পর্কে কথা বলতে পারবো। সেই জন্য ওয়েভ ফাংশনটা আমার এতে যে রোল প্লে করে কোয়ান্টাম মেকানিক্সে, পার্টিশন ফাংশনটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্সে সেই রোল প্লে করে। ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাই বলবো। এই যে এখানে সেটাই লিখেছে, থার্মোডায়নামিক পার্টিশন ফাংশন জেড ফর এ সিঙ্গল পার্টিকেল ইজ ডিফাইন্ড as সাম ওভার আই জি আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই। ইন দিস এক্সপ্রেশন দ্য সামেশন ইন্ডেক্স আই রানস ওভার দ্য এনার্জি লেভেল, নট দ্য কোয়ান্টাম স্টেট। এটা এনার্জি লেভেল, প্রতিটা এনার্জি লেভেল আই এর জন্য হচ্ছে। দিস ক্যান অলসো বি রিটেন অ্যাজ মানে সাম ওভার ওই একই সাম ওভার জে টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন জে। হ্যাঁ, এটা মানে সেক্ষেত্রে এখানে ইন দিস এক্সপ্রেশন সামেশন ইন্ডেক্স জে রানস ওভার দ্য কোয়ান্টাম স্টেট, মানে মানে ধরো কি হচ্ছে ব্যাপারটা, যে যদি আমি ডিজেনারেসি সহ লিখি, মানে ডিজেনারেসি মানে ধরো আমার একটা আই এন মানে মানে এপসিলন মানে এনার্জি লেভেল আই আছে, সেটার এপসিলন আই আছে, এপসিলন আই। এবার এটাকে কত রকমভাবে লেখা যায়, এটাকে কত রকমভাবে সাজানো যায়, জিআই রকমভাবে সাজানো যায়, তার এর ডিজেনারেসি জিআই এইটা। ঠিক আছে? তাহলে সেইটার জন্য এইটা লিখছি, মানে এপসিলন আই মানে অ্যাকচুয়ালি এটা না, মানে এখানে জিআইটা এনার্জি লেভেল আছে। জিআইটা এনার্জি লেভেল আছে। জিআইটা এনার্জি লেভেলের এনার্জি হচ্ছে গিয়ে এপসিলন আই, মানে মানে এপসিলন আই, প্রতিটা এনার্জি লেভেলের এনার্জি এপসিলন আই, কিন্তু মানে প্রত্যেকটা এনার্জি লেভেল এনার্জি এপসিলন আই মানে জিআই ডিজেনারেসি আছে। ঠিক আছে? এবং এই এপসিলন আই প্রত্যেকের এনার্জি এপসিলন আই করে আর কি। হ্যাঁ, যে কোনো এনার্জি লেভেলই নিতে পারি যার এনার্জি এপসিলন আই, এবং এরকম এপসিলন আই এনার্জি লেভেল জিআইটা আছে। তাহলে সেটা হচ্ছে একটা এনার্জি লেভেল, আর এই টোটালটা মিলে তৈরি করছে একটা কোয়ান্টাম স্টেট এপসিলন জে। তাহলে তখন আর ডিজেনারেসি আলাদা করে বলতে হবে না। ঠিক আছে? এটা বলেছে এইটা এরকম। আচ্ছা, তাহলে এটা হলো এই অবধি। আচ্ছা, এইবার আমরা ওই বিটার ভ্যালুটা বার করবো, সেটা বার করার জন্য একে একে যাচ্ছি। দেখো এবার এই এনার্জির সাথে, টোটাল এনার্জির সাথে ওই পার্টিশন ফাংশনটা কিভাবে রিলেটেড, বলছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ গিভেন বাই সাম ওভার আই এন আই এপসিলন আই ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে ওই এনআই এর জায়গায় আবার একই রকমভাবে ভ্যালুটা বসাবো, এনআই এর জায়গায়, মানে এখানে এখন এইটা বসাবো, কোনটা বসিয়েছে দেখি দাঁড়াও, এনআই এর জায়গায়, হ্যাঁ এখানে এটা বসিয়েছে, এইটা এনআই এর জায়গায় কি হবে, এন ইন্টু জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই বাই জেড এস।
তাহলে সেটা বসিয়েছে। ওই এনটাকে বাইরে রেখে দিয়েছে, সাম ওভার আই, সরি এটা সাম ওভার আই হবে, নাই না, ঠিক আছে, সাম ওভার আই এপসিলন আইটা আছে, এটা করে এই এনআই এর বাকি জিনিসটা বসিয়েছে, জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই বাই জেড এস, ঠিক আছে, এটা করেছে। আচ্ছা, এবার আমরা জানি জেড এস মানে সাম ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই, তাহলে এখান থেকে ডেল জেড এস বাই ডেল বিটা যদি করি সেটা কেমন হবে, মাইনাস মানে এটা হবে কি ডেল জেড এস বাই ডেল বিটা জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই ইন্টু মাইনাস তোমার হচ্ছে এপসিলন আই, কারণ বিটার রেসপেক্ট ডেরিভেটিভ করছি তো, তাহলে সেটা হবে জিআই ইন্টু ই টু দি পাওয়ার এপসিলন আই, জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই ইন্টু বিটার রেসপেক্ট ডেরিভেটিভ, তাহলে এই পুরোটা যেটা মাইনাস এপসিলন আই থাকবে, তাহলে সেই মাইনাসটা বাইরে রেখেছি আর এপসিলন আইটা ভেতরে রেখেছি, এটা হবে। তাহলে এবার এখান থেকে তাহলে ডেল জেড ডেল বিটাটা এটা হয়ে গেল। আচ্ছা দেখো এবার তাহলে নাও দ্য অ্যাভারেজ এনার্জি, ঠিক আছে এটা হলো, তাহলে এবার এনার্জির এক্সপ্রেশনে দেখো তো কিভাবে আছে, এন ইন্টু এপসিলন আই ইন্টু জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই বাই জেড এস, এইটা আছে। তাহলে এই যে মানে জিআই ইন্টু এপসিলন আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই, এখানেও এই জিনিসটা আছে। তাহলে এই যে এই জিআই ইন্টু এপসিলন আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই, এইটাকে আমি লিখে দিতে পারি ডেল জেড এস ডেল বিটা, তার সাথে একটা মাইনাস নিয়ে নিলেই হয়ে যাবে। দাঁড়াও আমি চার্জারটা একটুখানি করে আসি, করে সেটা আমি বলছি, এটা নিশ্চয়ই বুঝতে পারছি, সিম্পল অঙ্কই আর কি, আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, এই যেটা কি হচ্ছে যে এটা কি আছে যে মানে এটা 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 দেখো এই দিকটা, এবার এই এনার্জির এখানে আসো, তাহলে এনার্জিটা এখন কি আছে, এন ইন্টু সাম ওভার আই এই জিআই ইন্টু এপসিলন আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই বাই জেড এস, এইটা। আচ্ছা তাহলে এন ইন্টু এই যে সাম ওভার আই মানে এন বাই জেড এসটাকে লিখে দিলাম, তাহলে যে সাম ওভার আই জিআই ইন্টু এপসিলন আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই, এটা মানে কি, এটা মানেই তো ডেল জেড এস ডেল বিটা, মানে মাইনাস অফ ডেল জেড এস ডেল বিটা, তাহলে এটা লিখে দিই এন বাই জেড এস ইন্টু মাইনাস ডেল জেড এস বাই ডেল বিটা, হয়ে গেল। এবার এটা ছিল আমার ই, তাহলে এবার এখান থেকে আমি যদি এটাকে এটা করে দিই ই বাই এন যদি করে দিই, তাহলে 1 মাইনাস 1 বাই জেড ডেল জেড এস বাই ডেল বিটা, তাই তো। আচ্ছা এবার 1 বাই জেড ডেল জেড এস মানে কি ডেল এল এন জেড, তাই তো, কারণ এল এন জেডের ডেরিভেটিভ তো 1 বাই জেড হয়, তাহলে সেটা মানে তো বেসিক্যালি ডেল এল এন জেড লিখতে পারো, তাহলে মাইনাস ডেল এল এন জেড বাই ডেল বিটা, তাহলে ই বাই এনটা কি অ্যাভারেজ এনার্জি পার মলিকুল, তাহলে এটা হয়ে গেল মাইনাস ডে পার পার্টিকেল মাইনাস ডেল এল এন জেড বাই ডেল এল এন জেড এস বাই ডেল বিটা। তাহলে দেখো ই বারটা কিন্তু ওই যে পার্টিশন ফাংশনের সাথে এইভাবে রিলেটেড, এইবার বিটার ভ্যালুটা বার করে ফেললে আরো ভালো এক্সপ্রেশন পাওয়া যাবে, কিন্তু আপাতত আপ টু দিস পয়েন্ট দেখো অ্যাভারেজ এনার্জি পার মলিকিউলটা কিন্তু এইভাবে রিলেটেড, এই যে বলছিলাম পার্টিশন ফাংশনের সাথে সব কিছুই রিলেটেড থাকবে, তাহলে এইভাবে রিলেটেড এনার্জিটা পাওয়া গেল, ভালো কথা। আচ্ছা এইবার আমাদের ওই বিটার ভ্যালুটা বার করার জন্য একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে, তার জন্য আমরা আবার ফিরে যাচ্ছি বোলজম্যান হাইপোথিসিস অফ ডেফিনেশন, বোলজম্যান ডেফিনেশন অফ এন্ট্রপিতে, যেটা বলে যে এস ইকুয়ালস টু কে এল এন ডাব্লিউ,
তাহলে এসটা যদি KLN W হয়, S ইকুয়ালস টু KLN W। এই যে এবার এখন আমরা W মানে কি, মোস্ট ডমিনেটিং কনফিগারেশন মানে ম্যাক্সিমাম W নিয়ে কথা বলছি, তাহলে সেটা হতে পারে KLN W ম্যাক্স। তাহলে সেটা হবে KLN, এই W ম্যাক্সটা কি, n ফ্যাক্টোরিয়াল ইন্টু পাই এবার I GI টু দি পাওয়ার NI বাই NI ফ্যাক্টোরিয়াল, এটা হবে। তাহলে S ইকুয়ালস টু K, আচ্ছা এটা হয়ে যাবে ln n ফ্যাক্টোরিয়াল প্লাস সাম ওভার I, এই যে এই জায়গাটা এই জায়গা দেখো পুরো, তাহলে S ইকুয়ালস টু K, এই যে ln মানে এই জায়গাটা ln আছে, তাহলে এটাকে পুরো ভেঙে লেখো আর কি, ln n ফ্যাক্টোরিয়াল প্লাস সাম ওভার I NI ln GI মাইনাস ln NI ফ্যাক্টোরিয়াল, নর্মাল lnটাকে ভেঙে লিখলাম, এটা হবে, এটা হবে। নাও এবার স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন সে আগের মতো করলাম, করে এটা হয়ে যাবে n ln n মাইনাস n হয়ে যাবে, ভেতরটায় প্রথমটা ঠিক থাকবে, পরেরটা NI ln NI মাইনাস NI হয়ে গেল। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে, এখানে তো ডেরিভেটিভের ব্যাপার নেই, এখানে জাস্ট এমনি জাস্ট স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন করছি, যেহেতু ফ্যাক্টোরিয়ালগুলোকে ভালো করে ভেঙে দেওয়ার জন্য, করে একটা সিম্পল ফর্ম আনার জন্য। তাহলে n ln n মাইনাস n প্লাস সাম ওভার I NI ln GI মাইনাস এই পুরো জিনিসটাকে আবার ভেঙে লিখলাম, ওই ln NI ফ্যাক্টোরিয়ালটা এটা হয়েছিল, এবার এইখানে ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য মাইনাস প্লাস করে প্রথমটা মাইনাস NI ln NI মাইনাসে মাইনাসে প্লাস সাম ওভার I NI, এটা হলো। আচ্ছা কে তারপরে এখানে কি হলো, একই রকম সে আগের মতো, এইটা মানে এই যে এইটা মানে এই যে এইটা মানে তো আমার হচ্ছে n, তাহলে মাইনাস n প্লাস n কেটে গেল, তাহলে পরের পার্টে থাকলো হচ্ছে n ln n প্লাস সাম ওভার I NI ln GI মাইনাস সাম ওভার I NI ln NI, এটা হলো। আচ্ছা তাহলে এটা থেকে এখান থেকে S ইকুয়ালস টু K ইন্টু n ln n, আর এই জায়গাটা কি হয়ে গেল, মাইনাস NI ln NI বাই GI করে দিলাম, মানে মাইনাস করে দিলাম, তাহলে GIটা তখন নিচে চলে গেল, ঠিক আছে তো, এটা হয়ে গেল। তাহলে এসটা হচ্ছে এইটা হলো। আচ্ছা এইবার এখান থেকে এই যে NI বাই GI মানে কি, এই আগের এক্সপ্রেশনে ফিরে যাই, এই যে NI বাই GI মানে n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন I বাই ZS, ঠিক আছে, তাহলে সেইটা বসাচ্ছি। ফ্রম ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা উই গেট S ইকুয়ালস টু K n ln মাইনাস সাম ওভার I NI ln, ওই NI বাই GI মানে n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন I বাই ZS, একটু আগে দেখলাম। তাহলে এটা হয়ে যাবে n ln মাইনাস সাম ওভার I NI, এটা কীভাবে লিখছি, ln n বাই ZS আর ln ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন I, মানে কি মাইনাস বিটা এপসিলন I, কারণ ln এরও তো ওই বেসটা ই, তাহলে একই বেস যদি থাকে তাহলে ওটা তো জাস্ট ওইটা হয়ে যায়, পাওয়ারটা হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন I, ঠিক আছে এইটা। তাহলে এবার এটা হলো, তাহলে এবার এখান থেকে কে ln n মাইনাস ln এই n বাই ZS, এটার মধ্যে তো কোনো আই নেই, তাহলে এটা সামেশনের বাইরে লিখে দিলাম, তাহলে এটা শুধু সাম ওভার I NI থেকে গেল, প্লাস বিটার মধ্যেও কোনো আই নেই, বিটাটাও বাইরে লিখে দিলাম, এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেছে, করে বিটাটাওকে বাইরে লিখে দিলাম, মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়েছি, সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে বিটা ইন্টু সাম ওভার I NI ইন্টু এপসিলন I। আচ্ছা এবার এটা হয়ে গেল কে n ln মাইনাস n ln এই যে n বাই ZS, এটা হয়ে গেল, আর প্লাস তোমার এদিক থেকে, আচ্ছা ও আচ্ছা এটা কি হলো, এটা হলো যে সাম ওভার I NI মানে কি ক্যাপিটাল N, সেই এনটা এইটা, মানে এই যে এইটা মানে হচ্ছে, ও সরি আমি এটা সরিয়ে দিয়েছি, এই যে এইটা মানে হচ্ছে ক্যাপিটাল N, তাহলে সেই এনটা এইটা, ঠিক আছে, তাহলে মাইনাস n ln n বাই ZS প্লাস বিটা ইন্টু এইটা মানে কি ক্যাপিটাল ই, তাহলে এইটা বিটা ই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার কি করছি, এবার আমি n দিয়ে গুণ করে দিচ্ছি, n দিয়ে গুণ করে n দিয়ে ভাগ করে দেবো, বা রাদার এই n প্রত্যেকটা থেকে যে n আছে nটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে n কে ln n মাইনাস, এটাকে ভেঙে লিখেছি মাইনাস ln n মাইনাসে মাইনাসে প্লাস ln ZS, কারণ এই nটা বাইরে চলে গেছে, তাহলে এই nটা আর নেই, তাহলে এটা প্রথম ln n, তারপরে এটা মাইনাস ln n মাইনাস ln ZS হবে, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ln ZS প্লাস বিটা ইন্টু n কমন নিয়েছি মানে ই বাই n হয়ে গেল, তাহলে এস হয়ে গেল n কে
এই ln n কেটে গেল, তাহলে ln zs প্লাস বিটা ইন্টু ই বার। ঠিক আছে, এসটা হয়ে গেল এইটা। আচ্ছা, এবার কি, তাহলে এইচটা হয়ে গেল এইটা। ঠিক আছে, মানে যদি আমি হচ্ছে ওই ই বার দিয়ে লিখি ই বার, তাহলে এনটা থাকবে, আর যদি ই বার দিয়ে না লিখি তাহলে এনটা ভেতরে ঢুকে যাবে, আর কিছুই না এটা। তাহলে এইবার এখান থেকে ডেল এল এস বাই ডেল ই করছি, তাহলে কে সেটা কি হবে, ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এন ইন্টু এটা ডেল এল এন জেড বাই ডেল ই হতে হবে, কারণ জেডটা তো ই এর ফাংশন, তাহলে আমি তো ওরকম জিরো লিখে দিতে পারি না। তাহলে ই এর রেসপেক্টে ডেরিভেটিভ প্লাস পরেরটার ক্ষেত্রে বিটা ইন্টু ই এর ডেরিভেটিভ যেটা 1 প্লাস ই ইন্টু বিটার ডেরিভেটিভ ডেল বিটা ডেল ই। আচ্ছা, তারপরে কে ইন্টু এল ডে এন ডেল ডেল এল এন জেড এস বাই ডেল ই, এটা কি করে করছে দেখো, ডেল এল এন জেড এস বাই ডেল বিটা ইন্টু ডেল বিটা ডেল ই প্লাস বিটা ইন্টু ই ইন্টু ডেল বিটা ডেল ই। আচ্ছা, এটা কেন করে নিলাম, কারণ ডেল এল এন জেড বাই ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, সেটা মানে যে এনার্জি আগে বার করে রেখেছি, তাহলে আমাদের এখন সুবিধা হলো। তাহলে ওই যে এন ইন্টু ডেল এল এন জেড এস বাই ডেল বিটা মানে হচ্ছে এনার্জি। এই যে এই যে এই যে দেখো, এই এন ইন্টু ডেল এল এন জেড বাই ডেল বিটা মানে হচ্ছে এনার্জি, তার সাথে একটা মাইনাস আছে, তাহলে সেটাই করা হচ্ছে, যে ওই এই যে এখান থেকে এই যে মাইনাস ই ইন্টু এই যে তোমার মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, এই যে এন ইন্টু ডেল এল এন জেড এস বাই ডেল বিটা সেটা হচ্ছে এনার্জি, তার সাথে একটা মাইনাস, তাহলে মাইনাস ই হয়ে গেল, করে ডেল বিটা ডেল ই প্লাস বিটা ইন্টু ই ইন্টু ডেল বিটা ডেল ই, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে মাইনাস ই প্লাস ই কেটে গেল, তাহলে দেখা গেল ডেল এস ডেল ইটা হচ্ছে কে ইন্টু বিটা, এটা থাকলো। ঠিক আছে, তাহলে এটা একটা ইকুয়েশন পাওয়া গেল। আচ্ছা, এবার ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ফর ওপেন সিস্টেম, সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশনে আমরা পড়েছি, ফর ওপেন সিস্টেম যেখানে তুমি নাম্বার কনফিগারেশন বা কম্পোজিশনকে চেঞ্জ করতে পারো, ভ্যারি করতে পারো, সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশনের জন্য আমরা জানি ডিইটাকে লেখা যায় ডিই বা ইউ, যেটা লিখতাম না ডিইউটা, ফ্রম ফান্ডামেন্টাল মানে গিভস ফান্ডামেন্টাল ইকুয়েশন, যেটা তার মধ্যে তার জন্য ইউটা আসতো টিডিএস মাইনাস পিডিবি ফর ক্লোজ সিস্টেম, আর ফর ওপেন সিস্টেমের জন্য এই টার্মটা অ্যাড হয়ে যেত। তাহলে এখান থেকে যদি ওই ইউটাকে আমি ই করে লিখেছি, তাহলে এখান থেকে যদি আমরা ডিএস বাই ডিই বার করি, মানে এখান থেকে যদি তুমি ডি বাই ডিএস বার করো, কিপিং দ্য ভলিউম অ্যান্ড এনআইসকে কনস্ট্যান্ট ফর দ্য ম্যাক্রো স্টেট, তাহলে সেটা তোমার কি দেবে, তাহলে তুমি ডি বাই ডিএস যদি বার করো টি দেবে, কারণ ভলিউমটা কনস্ট্যান্ট ম্যাক্রোস্টেটের জন্য, আর নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট তোমার হচ্ছে গিয়ে এর জন্য ম্যাক্রোস্টেটের জন্য, তাহলে ডিএনআইটা জিরো হয়ে গেল, সাম ওভার আই ডিএনআই মানে বেসিক্যালি টোটাল নাম্বার অফ পার্টিকেল, সেটার ডেরিভেটিভ জিরো হয়ে গেল, তাহলে এটা জিরো, ডিবিটা জিরো, তাহলে আমার ডিই বাই ডিএস যদি করি তাহলে আমাকে দেবে টি, তাহলে ডিএস বাই ডিইটা 1/t, তাহলে ডিএস বাই ডিইটা 1/t, আর এখানে ডিএস বাই ডিইটা হচ্ছে কে ইন্টু বিটা, তাহলে দুটোকে তো আমাকে মিলতে হবে, আলটিমেটলি তো দুটোই সাইন্স, দুটোকে তো একই দিতে হবে কোন একটা পার্টিকুলার সিস্টেমের জন্য, সে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নয়, পুরো মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে দেবে, আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে দেবে, কিন্তু দিতে তো একই হবে, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়ি। কোয়ান্টাম মেকানিক্স নয় বলবে যে এনার্জি ডিসক্রিট কন্টিনিউয়াস না, ক্লাসিক্যাল মেকানিক্স বলবে এনার্জি কন্টিনিউয়াস, করে ক্লাসিক্যাল মেকানিক্স তার রিজিয়ানে জিনিসটাকে ডিফাইন করবে, সে যেখানে করতে পারে সেখানে করবে, যেখানে করতে পারে না সেখানে করবে না, আবার কোয়ান্টাম মেকানিক্সও যেখানে করতে পারে সেখানে করবে, কোয়ান্টাম মেকানিক্স যদিও সব জায়গায় করতে পারে করবে, কিন্তু যে জায়গাটায় ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসটাকে সঠিকভাবে ডিফাইন করছে সেই জায়গাতেও তো কোয়ান্টাম মেকানিক্সকে পারতে হবে, তবেই তো সেটা ইউনিভার্সাল হবে। মানে কোয়ান্টাম মেকানিক্সেরও যদি একটা নিজস্ব জায়গা থাকে যে আমি শুধু এই জায়গাটায় করবো, আমি অন্য জায়গায় করতে পারবো না, তাহলে আর লাভটা কি হলো, তাহলে তো লাভের লাভ কিছু হলো না। ক্লাসিক্যাল মেকানিক্সকে তো ওকে এক্সপ্লেন করতেই হবে, করে আরো এক্সট্রা যে জায়গাটা ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করছে সেই জায়গাটা ওকে টেক কেয়ার করতে হবে, করে আলটিমেট তার মানে কি, তার মানে যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স ঠিক সেখানে কোয়ান্টাম মেকানিক্সকে আমাকে ঠিক হতেই, সেখানে ওকে ডিফাইন মানে এক্সপ্লেন করতে হবে। সেই জন্য এসেছিল বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল, যেটা বলে যে যখন কোয়ান্টাম নাম্বার ইজ ভেরি হাই তখন ক্লাসিক্যাল রেজাল্ট আর কোয়ান্টাম রেজাল্ট সেম হবে, বা ফর এ ম্যাক্রোস্কোপিক সিস্টেম অনেক লার্জ সিস্টেমের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স যেখানে ঠিক রেজাল্ট দেয় সেখানে কোয়ান্টাম মেকানিক্সও ঠিক রেজাল্ট দিচ্ছে,
একই রেজাল্ট দিচ্ছে। ঠিক তেমন এখানে দুটোই একটা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ, একটা ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ বলতে পারে। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স তো ঠিক, ওটা তো একদম মানে ইউনিভার্সাল একটা থিওরি বা একটা ল, ওটা তো ঠিক। তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে তো ওটা ডিফাইন করতে পারতেই হবে, তার সাথে ক্লাসিক্যাল মেকানিক্স যেগুলো পারছে না সেগুলোকেও করতে হবে। তাহলে সেরকমই ব্যাপার। তাহলে দুটোকে তো আলটিমেটলি একই রেজাল্ট দিতেই হবে। তাহলে দুটোই আমি ইকুয়াল বলতে পারি। তাহলে সেখান থেকে আমার আসলো বিটাটা ইকুয়ালস টু 1/kT। তাহলে এইবার আমার কাছে পুরো জিনিসগুলো একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেল যে এতক্ষণ আমার ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ফর্মুলা ni/n ছিল হচ্ছে gi ইন্টু e⁻⁻ ইন্টু জেড এস। এটা হচ্ছে মোস্ট পপুলার ফর্ম অফ ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেখানে জেড এসটা হচ্ছে সাম ওভার আই জিআই ইন্টু e⁻⁻i/kT। ওই যে বিটা বিটা করে লিখছিলাম, এখন এগুলো সব কেটি হয়ে গেল। কে মানে কি, কেটা হচ্ছে এখানে বোলজম্যান কনস্ট্যান্ট, তুমি কেটিও বলতে পারো কেবিও বলতে পারো, মানে কে ইন্টু টিও বলতে পারো কেবি ইন্টু টিও বলতে পারো, ঠিক আছে এইটা। তাহলে সেটা হয়ে গেল। তাহলে ইন্টারনাল এনার্জি ইউ বা ই যাই বলো না কেন সেটা এখন কি হয়ে গেল, সেটা এখন হয়ে গেল যে বিটা, বিটা মানে বেসিক্যালি আমার 1/kBT হয়ে গেল। তাহলে ওই কেবিটাকে আমি উপরে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে ওই তোমার হচ্ছে বেসিক্যালি মানে এটাকে যদি করি করে টোরে এটা আসে হচ্ছে ওই NKT স্কোয়ার, মানে এটা কি আসে, মানে যদি করি না আমি এখানে বলে দিই কেমন আসে। তাহলে এতক্ষণ আমার এনার্জিটা কি ছিল, এন ইন্টু এনার্জিটা এতক্ষণ ছিল হচ্ছে, একবার দেখে আসি, এনার্জিটা ছিল মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, এন ইন্টু মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, এটা ছিল। তাহলে এইটা হচ্ছে এন ইন্টু, এটা মাইনাস থেকে গেল, এন ইন্টু এখন হয়ে গেল ডেল এল এন জেড এস বাই ডেল 1/kBT, তাই না? এখন এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আমি এটা কি করতে পারি, এখান থেকে এটাকে জাস্ট লিখতে পারি যে মানে এটাকে এইভাবে যে মাইনাস এন ইন্টু এই তোমার হচ্ছে ডেল এল এন জেড এস বাই ডেল, ওই কেবিটা তো ওপরে তুলে দিতে পারি, কেবিটা তো উপরে তুলে দিতে পারি, ডেল অফ 1/t। তাহলে ডেল অফ 1/tটাকে এইভাবে লিখতে পারি যে ডেল টি অফ ডেল অফ 1/t, এইটা ঠিক আছে। তাহলে এবার এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস এন কেবি ডেল এল এন জেড এস বাই ডেল টি ইন্টু ডেল অফ এটা টি, এইটা মানে আবার 1/ডেল টি অফ 1/t। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/t স্কোয়ার, মানে এটা মানে তো মাইনাস 1/t স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস 1/t স্কোয়ার, সেই মাইনাস কেটে গেল, আর 1/t স্কোয়ারটা ওপরে উঠে গেলে এটা হয়ে গেল জাস্ট এইটা। বুঝতে পেরেছো এই জায়গাটা? তোমাদেরকে তো একবারও জিজ্ঞাসাই করিনি, বুঝতে পারছো? আমি আজকে অনেক কিছু কিন্তু বললাম, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে এই যে এটা হয়ে গেল যে, তাহলে এটা হয়ে গেল যে এন কে বি টি স্কোয়ার ইন্টু ডেল এল এন জেড এস বাই ডেল টি, জেড এস লিখেছি, হ্যাঁ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট এন ভি, ওটা কিছু না, ওটা তো ম্যাক্রোস্টেট এটা। তাহলে এটাই হয়ে গেল, ঠিক আছে, এটা হলো। আচ্ছা তাহলে এনট্রপিটা কি হয়ে গেল এখন, ওই যে বিটা ইন্টু ই বার ছিল বা বিটা ইন্টু ই ছিল, যদি এন গুণ করে দাও, মানে এস যদি বিটা ইন্টু ই বার বলো তাহলে এটা এস বার হয়ে যাবে, আর কিছুই না, যদি এনটা ভেতরে গুণ করে দাও তাহলে বিটা ইন্টু ই ছিল, তাহলে বিটাটা 1/kBT, তাহলে এখন হয়ে গেল E/T, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা হেলমহোল্টজ ফ্রি এনার্জি আমরা জানি ই মাইনাস টিএস হয়, ইউ মাইনাস টিএস, মানে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যদিও এখানে বলা হচ্ছে ইউ মাইনাস টিএস। তাহলে এটা হয়ে গেল ইউ মাইনাস টি ইন্টু এস এর ভ্যালুটা বসিয়ে দাও, সব কটাকুটি করে হেলমহোল্টজ ফ্রি এনার্জি মাইনাস NKBT ln ZS। প্রত্যেকটা থার্মোডাইনামিক প্রপার্টি জেড এর সাথে রিলেটেড হবে, যেটা বললাম। প্রেশার আমরা বার করি, দেখবে প্রেশার এখান থেকে বার করা যায়, যে তোমার হচ্ছে প্রেশারটা হয় ডেল এ ডেল ভি, মানে এটা কি করে হয় বলো তো, ওই যে ওই এর রিলেশন থেকে, মানে এর রিলেশনটা আমি তো আমার মনে নেই, গিভস ফর ফান্ডামেন্টাল রিলেশন থেকে ওই ডিটা হয় মনে হয় এরকম মাইনাস এসডিটি মাইনাস পিডিবি, মনে নেই করে মনে পড়েই যায়, মাইনাস এসডিটি মাইনাস পিডিবি এটা হয়। তাহলে এবং প্লাস সাম ওভার আই মিউ আই
ডিএনআই এইটা হয়, এটাও হচ্ছে এটা হবে কিন্তু প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই এটা লেখা উচিত। এবার এইগুলো কনস্ট্যান্ট বলে আলটিমেটলি এটা থাকে। না না এ মাইনাস টিএস এ তো এটা থাকে না, সরি, না ঠিকই ছিল, সরি এ মাইনাস টিএস তো ফান্ডামেন্টাল রিলেশন না, এটা তো একদম ডেফিনেশন। হ্যাঁ এখানে থাকে না, পরেরটার ক্ষেত্রে থাকে, পরেরটার ক্ষেত্রে ডিএটা এটা হয়। এবার তাহলে এখান থেকে আমাকে যদি প্রেশার বার করতে হয় তাহলে ডেল এ ডেল ভি, পিপিটিতে আসলে খুব বাজে লেখা হয়, এটাতে যাই না কেন, ডেল এ ডেল ভি তার সাথে একটা মাইনাস থেকে যাবে। আরে পুরোটাই ধরো ঠিক করে লিখি, মাইনাস ডেল এ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর এন, এটা হবে, ঠিক আছে এইটা। তাহলে সেটাই এটা লিখেছে। এবার এর জায়গায় ওপরে বসানো আছে, বের করো, বের করে এইটা দেখতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা কেমিক্যাল পোটেনশিয়াল ডেলে ডেলে নাই করা যায় জানি আমরা, এটা নিশ্চয় দেখাতে হবে না, এইখান থেকে দেখানোই যাবে, ঠিক আছে। তো টেম্পারেচার ভলিউম কনস্ট্যান্ট করে দিতে হবে, আর এ যে নট ইকুয়ালস টু আই। এবার এ বেরিয়ে গেছে, তাহলে সেখান থেকে মিউ আই দেখো মাইনাস আর টি এল এন জেড এস। এনথ্যালপি ই প্লাস পিভি, এনার্জি জানো, পি জানো, তাহলে এখান থেকে ভি গুণ করে দিলে এইচ পেয়ে যাবে। আচ্ছা, গিভস ফ্রি এনার্জি জি মাইনাস টি এস, তাহলে এইচ জানো, এস জানো, করে করবে সব কটা এইভাবে সিপি সিভি সব সব বার করা যায়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা থার্মোডাইনামিক প্রপার্টি এখন রিলেটেড টু পার্টিশন ফাংশন হয়ে গেল। সেটাই এখানে বলেছে যে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন জেড এস ফর এ সিঙ্গেল পার্টিশন পার্টিকেল ইজ ডিফাইন্ড অ্যাজ দিস, যেখানে এইটা আইটা হচ্ছে কি এনার্জি লেভেল নট দ্য কোয়ান্টাম স্টেট, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ পার্টিকেল অ্যান্ড টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, this depends on the temperature and nature of the system through energy levels and degeneracy, ওই GI and epsilon I যেটা এনার্জি লেভেল, ith এনার্জি লেভেল এটার ওপর ডিপেন্ড করে। টোটাল নাম্বার অফ পার্টিকেল কিন্তু এর মধ্যে নেই, দেখো জেডএসটা কিন্তু ঠিকই বলেছে, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ পার্টিকেল, এই এক্সপ্রেশনে কিন্তু কোথাও টোটাল নাম্বার অফ পার্টিকেল নেই, এটা ডিজেনারেসির ওপর ডিপেন্ড করছে, আইথ লেভেলের ডিজেনারেসি, আইথ এনার্জি স্টেটের ডিজেনারেসি, আইথ এনার্জি স্টেটের এনার্জির ওপর ডিপেন্ড করছে, কিন্তু টোটাল নাম্বার অফ পার্টিকেল বা টোটাল এনার্জি অফ দ্য সিস্টেমের ওপর কিন্তু ডিপেন্ড করছে না। দিস ক্যান অলসো বি রিটেন অ্যাজ দিস, যেখানে যেটা হচ্ছে রানস ওভার দ্য কোয়ান্টাম স্টেট, যেটা আগেও কথা বলে এসছি সেইটা। আচ্ছা, এইবার দিস ইট ইজ দ্য ইউনিটলেস অর ডাইমেনশনলেস, এই জেডটা হচ্ছে অবশ্যই এটা ডিজেনারেসির কোনো ইউনিট হয় না, আর এখানে এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তাহলে এটা ইউনিটলেস আর ডাইমেনশনলেস হবে। দিস ক্যান বি অলসো রিটেন অ্যাজ জেডএসটা সাম ওভার আই জিআই, এটাকে ধরো ভেঙে ভেঙে লিখছি, জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন জিরো বাই কেটি প্লাস জি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন ওয়ান বাই কেটি প্লাস ডট ডট ডট। এখান থেকে জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন জিরো বাই কেটি কমন নিয়ে নিলাম, তাহলে এটা ওয়ান প্লাস জি ওয়ান বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন ওয়ান মাইনাস এপসিলন জিরো বাই কেটি হয়ে যাবে। মানে এই পুরো জিনিসটা তুমি কমন নিলে মানে কি এই জিনিসটা দিয়ে প্রথমটা ছাড়া প্রত্যেকটাকে, বা প্রথমটা ধরো প্রত্যেকটাকে ভাগ করে দিলে, ডিভাইড করে দিলে, তাহলে প্রথমটা ওয়ান হয়ে গেল, পরেরটা জি ওয়ান বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন জিরোটা ওপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, কিন্তু এই যে বাইরে একটা মাইনাস নিয়ে নিয়েছি, নিয়ে কমন নিয়ে নিয়েছি, তাহলে এপসিলন মাইনাস এপসিলন জিরো বাই কেটি, পরেরটা জি টু বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন টু মাইনাস এপসিলন জিরো বাই কেটি প্লাস ডট ডট ডট, এটা হয়ে গেল। আচ্ছা, যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন আমরা জানি যে যখন টেম্পারেচারটা 0 কেলভিন তখন একমাত্র গ্রাউন্ড লেভেলটাই পপুলেটেড থাকে, মানে সমস্ত পার্টিকেলগুলো গ্রাউন্ড লেভেলেই থাকতে চায়। হ্যাঁ, হায়ার লেভেলগুলো জেনারেলি পপুলেটেড হয় না যখন টেম্পারেচারটা 0 কেলভিন, খুবই কম আর কি, বা রুম টেম্পারেচারও মেনলি গ্রাউন্ড লেভেলগুলোই পপুলেটেড থাকে, ঠিক আছে। তাহলে সেটা যদি হয়, তাহলে এই ওপরের লেভেলগুলো পপুলেটেড থাকে না, তাহলে এগুলো সব হচ্ছে ওই সামথিং টু দি পাওয়ার, তোমার ধরো এই এনার্জিগুলো সব জিরো হয়ে যাবে, মানে কিছু থাকে না, তাহলে ওগুলো সব জিরো হয়ে যাবে, তাহলে এখান থেকে আমার কি থেকে যাবে, তাহলে এখান থেকে মানে ওই লেভেলগুলো আর থাকবে না আর কি, তাহলে আমার সেখান থেকে মানে বা এখান থেকে এটাও বলতে পারো, যখন টেম্পারেচারটা টেন্ডস টু 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অফ ইনফিনিটি মানে টেন্ডস টু 0, তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে শুধু এই পার্টটা থেকে যাবে,
ঠিক আছে? এবার এখানে কথাটা হচ্ছে তাহলে এটাও তো টেন্ডস টু 0 হয়ে যাবে। এইটা আমি টেন্ডস টু 0 করছি না কারণ আমরা জানি যে গ্রাউন্ড লেভেলের ক্ষেত্রে মানে তোমার টেম্পারেচার যখন টেন্ডস টু 0 কেলভিন তখন শুধুমাত্র গ্রাউন্ড লেভেলটাই পপুলেটেড থাকে। এটা জানি। ঠিক আছে? সেই জন্য আমরা সেই ক্ষেত্রে মানে এটা এরকম করে দিচ্ছি। মানে G0 মানে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই ১ম পার্টটা শুধু থাকবে, পরের পার্টটা পুরো 1 হয়ে যাবে। মানে ওটা আর কিছু থাকবে না। ঠিক আছে? তাহলে সেই জন্য when ground state energy taken as 0 এবং তার সাথে ground state energy টাকে বলছে মানে taken as 0 আরকি। হ্যাঁ, মানে এইটা হচ্ছে। মানে মানে এই যে হ্যাঁ, আচ্ছা when ground state energy is taken as 0 তাহলে এটা e⁻0 মানে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে এটা G0 হয়ে যাচ্ছে। মানে যখন টেম্পারেচারটা টেন্ডস টু 0 কেলভিন তখন এই শুধুমাত্র গ্রাউন্ড লেভেল পপুলেটেড হওয়ার জন্য শুধু গ্রাউন্ড লেভেলের ইনফরমেশনটা থাকছে, বাকি সবটাই 1 হয়ে যাচ্ছে বা 0 হয়ে যাচ্ছে আর কি। এগুলো সব 0, 0 হয়ে যাচ্ছে এইটা। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার এখানে এরকম হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে এবার যদি আমি গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে একদম 0 ধরে নিই, মানে ধরো আমি 0 ধরে নিলাম স্কেল করার জন্য, তাহলে সেক্ষেত্রে এটা টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে শুধু আমার পার্টিশন ফাংশনটা ডিজেনারেসি অফ দ্য গ্রাউন্ড স্টেটের সাথে সমান হয়ে যাচ্ছে, D0। ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এবার এইখানে পার্টিশন ফাংশন নিয়ে কিছু অনেক কথাবার্তা বলা হয়েছে। এবার আমি ভাবছি যে সেটাই আজকে বলে দেব নাকি আজকে অনেকটাই বলা হয়েছে, আজকে এখানে শেষ করব। আবার 8:30 বাজে। আবার কালকে কন্টিনিউ করব কিনা ভাবছি। কালকে তোমরা পড়তে পারবে? কাল সকালে পড়বে নাকি পড়বে না? কাল 1 জানুয়ারি। কি করবে? পড়বে নাকি পড়বে না? 2 তারিখ পড়ুন ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এটা বলেই দিই নাকি? আচ্ছা দেখো তাহলে এটা শুনেই নাও, হ্যাঁ? তাহলে কাল পরশু এটা হলো। তাহলে এবার কি হচ্ছে? মানে বলছে যে কি হলো মানে এই ব্যাপারটা হলো, মানে বলছে যে ধরো গ্রাউন্ড স্টেটে একটা এনার্জি থাকে। এবার আমরা ফার্স্ট এক্সারসাইজ, সেকেন্ড এক্সারসাইজে এইভাবে আছে। অনেক সময় যেটা করা হয় যে গ্রাউন্ড স্টেটের এনার্জিটাকে 0 ধরে নেওয়া হয়। তাহলে 0 ধরে নেওয়ার জন্য কি করতে হয়? তাহলে প্রত্যেকটা এনার্জি লেভেল থেকে অ্যাজ ইফ যেন গ্রাউন্ড স্টেটের এনার্জিটাকে মাইনাস করে দিলাম। দেখো এরকম করা হয়েছে দেখো। যে এপসিলন 0 মাইনাস এপসিলন 0 করে 0 করে দিলাম। তার জন্য কি হয়ে গেল? বাকি এনার্জি লেভেলগুলোও এপসিলন 1 মাইনাস এপসিলন 0 করে একটা এপসিলন 1 প্রাইম দিল। এপসিলন 2 মাইনাস এপসিলন 0 করে এপসিলন 2 প্রাইম দিল। এরকম। এবার যদি আমি এই প্রাইমওয়ালা এনার্জিগুলো ধরি তাহলে কিন্তু গ্রাউন্ড স্টেটটা আমার 0 হয়ে গেল। তাহলে এটা সুবিধা হয়। মানে গ্রাউন্ড স্টেটের এনার্জি লেভেলটাকে যদি 0 ধরে নিই তার রেসপেক্টে বাকি এনার্জি লেভেলগুলো কিভাবে আছে এটা বুঝতে সুবিধা হয়। তাহলে বলছি ফর এভরি ক্লাসিক্যাল সিস্টেম দ্য মিনিমাম এনার্জি ইজ 0। ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে 0ই হয়। 0 পয়েন্ট এনার্জি যেটাকে বলে কোয়ান্টাম মেকানিক্সে পড়ছো। ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু 0 পয়েন্ট এনার্জি 0 হয়। ঠিক আছে? বাট ইন মেনি কোয়ান্টাম সিস্টেম মে হ্যাভ নন জিরো পয়েন্ট এনার্জি। অ্যাজ উই আর as we are really interested to relative population, কোথায় যাচ্ছে এটা? As we are really interested to relative population, we require the knowledge of energy gap, not the absolute energy. মানে আমরা তো এখানে জানতে চাই, বাবা চলে যাচ্ছে কেন? আমরা তো এখানে জানতে চাই যে এনআইস মানে আমার হায়ার লেভেলগুলো কিভাবে পপুলেটেড, বা এনআইসকে আমি কিভাবে সাজাতে পারি যার জন্য আমি ডাব্লিউটা ম্যাক্সিমাম পাবো। তার মানে আমরা এনআইসকে কিভাবে সাজাতে পারি মানে উইথ রেসপেক্ট টু দ্য 0th লেভেল কিভাবে সাজাতে পারি। মানে আমরা সবসময় দেখবে ni/n বা n1/n2, ni/n0 এইগুলো নিয়ে কথা বলছি। মানে রিলেটিভ পপুলেশন নিয়ে আমরা মেনলি ইন্টারেস্টেড, নট দ্য অ্যাবসলিউট পপুলেশন, বা রিলেটিভ এনার্জি নিয়ে সবসময় ইন্টারেস্টেড, নট দ্য অ্যাবসলিউট এনার্জি। তো সেই জন্য আমরা কি করতে পারি যে গ্রাউন্ড লেভেলটাকে 0 করে নিলাম। তাহলে গ্রাউন্ড লেভেলটাকে যদি একটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমও হয়, গ্রাউন্ড লেভেলটাকে এমনভাবে 0 করে নিলাম যাতে করে ক্লাসিক্যাল মেকানিক্সে তো সবসময় গ্রাউন্ড লেভেলটা 0 হয়, যাতে করে দুটো কম্পেয়ারেবল হয়। এবার গ্রাউন্ড লেভেলটাকে 0 করলাম কি করে? করলাম হচ্ছে ওখান থেকে ওই গ্রাউন্ড লেভেলের এনার্জিটাকেই মাইনাস করে দিলাম, তাহলে 0 হয়ে গেল। তার জন্য বাকি এক্সাইটেড স্টেটগুলো থেকেও ওই পার্টিকুলার এনার্জিটাকে মাইনাস করে দিলাম। তাহলে জিনিসটা আমার একই থাকলো। সেটাই বলেছে। ইন দ্যাট কেস ওয়ান ক্যান স্কেল দ্য এনার্জি লেভেল বাই সাবস্ট্রাক্টিং গ্রাউন্ড স্টেট এনার্জি ফ্রম ইচ এনার্জি লেভেল। এটা ঠিক আছে? এটা যদি করে নিই তাহলে তখন আমার ফর ডিজেনারেট কেস পার্টিশন ফাংশনটা হয়ে যাবে
ওই তোমার আর কি মানে এখন আমার কিভাবে হয়ে গেল যে তাহলে কিভাবে হয়ে গেল এই যে আগেরটার ক্ষেত্রে যদি দেখো প্রথমে এরকম ছিল, এবার আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমার এপসিলন জিরোটা এখন জিরো হয়ে গেছে, এপসিলন ওয়ানটা এপসিলন ওয়ান প্রাইম হয়ে গেছে, তাহলে এপসিলন জিরোটা যদি জিরো হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান হয়ে গেছে, তাহলে জি জিরো থেকে যাচ্ছে, তাহলে এখন আমার হয়ে যাচ্ছে জি জিরো ইন্টু ওয়ান প্লাস জি ওয়ান বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন ওয়ান প্রাইম বাই কেটি প্লাস জি টু বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন টু প্রাইম বাই কেটি, এইভাবে হয়ে গেল কিন্তু, যেখানে এপসিলন ওয়ান প্রাইমটা মানে এপসিলন ওয়ান মাইনাস এপসিলন জিরো। এবার যখন টি টেন্স টু জিরো কেলভিন তখন শুধু গ্রাউন্ড লেভেলটা পপুলেটেড হবে, তখন এটা শুধু জি জিরো হয়ে গেল। তাহলে এইবার কিন্তু এখন বুঝতে সুবিধা হচ্ছে, টিটা জিরো কেলভিন মানে এই নিচের গুলো সব জি টেন্স টু জিরো, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস অফ সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, তাহলে এই পুরো পার্টটা জিরো হয়ে গেল, তাহলে শুধু জি জিরো, এখন বুঝতে সুবিধা হচ্ছে, ঠিক আছে। আর ফর নন ডিজেনারেট কেস এটা ওয়ান হয়ে যাবে, কোনো ডিজেনারেসি থাকবে না। তাহলে যখন টি টেন্স টু জিরো কেলভিন তখন ডিজেনারেট কেসে পার্টিশন ফাংশনটা কিন্তু গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসির সাথে সমান হয়ে যায়, নন ডিজেনারেট কেসে এক হয়, ওয়ান হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার থার্মোডাইনামিক এবার বলছে ফর নন ডিজেনারেট কেস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন আই প্লাস ওয়ান বাই এন আই, এটা হবে জিআই প্লাস ওয়ান বাই জিআই, মানে কিভাবে হচ্ছে দেখো, আমি যদি এন আই প্লাস ওয়ানের জন্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা লিখি তাহলে কি হবে, এন আই প্লাস ওয়ান বাই ক্যাপিটাল এন, সেটা হবে ওই জিআই প্লাস ওয়ান ইন্টু তোমার ই টু দি পাওয়ার মাইনাস এই যে এই ডেল্টা এপসিলন আই, মানে এপসিলন আই প্লাস ওয়ান বাই কেটি বাই জেড এস। আবার এনআই এর জন্য যদি আমি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন লিখি ওরকম ভাবে হবে। তাহলে এবার যদি আমি এনআই প্লাস ওয়ান বাই এনআই করে দিই তাহলে ওই এন জেড এস এগুলো সব কেটে যাবে, কেটে গিয়ে আমার এটা থাকবে জিআই প্লাস ওয়ান বাই জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এপসিলন আই প্লাস ওয়ান মাইনাস এপসিলন আই বাই কেটি। এবার ডিজেনারেসি হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন এস্টিমেটিং দ্য রিলেটিভ পপুলেশন ফর নন ডিজেনারেট কেস অ্যাট টেম্পারেচার টি কেলভিন, এটা হয়ে যাবে এরকম জিআই প্লাস ওয়ান বাই জিআইটা থাকবে না, এই জিনিসটা হয়ে যাবে এটা। আচ্ছা দেখো এবার নন ডিজেনারেট কেসের জন্য যদি জিআই প্লাস ওয়ান বাই জিআইটা নেই, এটা এরকম হয়ে গেল। এবার আমরা তো সবসময় জানি যে হায়ার লেভেলটা সবসময় কম পপুলেটেড হয় দেন লোয়ার লেভেল, এটা সবসময় জানি, হায়ার লেভেল সবসময় কম পপুলেটেড হয় দেন লোয়ার লেভেল। তাহলে এটা যদি হয় তাহলে আমার এপসিলন মানে এরকম ভাবে হচ্ছে, আচ্ছা সেটা একটা হলো, সেটা থাকে বাদ দাও। আর এপসিলন আই প্লাস ওয়ান আর মাইনাস এপসিলন আই, আমরা হায়ার মানে এপসিলন আই প্লাস ওয়ানের এনার্জি বেশি, মানে এটা তো জানি এপসিলন আই প্লাস ওয়ান গ্রেটার দেন এপসিলন আই, তাহলে সেটা যদি হয় তাহলে এটা হচ্ছে এইটা পজিটিভ আর বাইরে একটা নেগেটিভ আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হবে এইটা বাই কেটি, এটা লেস দ্যান জিরো না, এটা লেস দ্যান ওয়ান হবে, লেস দ্যান জিরো কী করে হচ্ছে, তো মাইনাস আসার কোনো কথা নেই, মানে লেস দ্যান ওয়ান হবে, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ এনি হায়ার এনার্জি লেভেল উইল বি লেস পপুলেটেড দ্যান ইজ লোয়ার এনার্জি লেভেল, এটা লেস দ্যান ওয়ান হবে, জিরো না, ঠিক আছে। তাহলে এইটা অবশ্যই আমার হচ্ছে লেস দ্যান ওয়ান হবে, মানে কারণ যেহেতু এইটা গ্রেটার দ্যান এটা, দিস ইমপ্লাইজ দ্যাট হায়ার এনার্জি লেভেল উইল বি লেস পপুলেটেড, তাহলে এটা যদি হয় তাহলে এরকম যদি, তাহলে এটা যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে এখান থেকে পরিষ্কার যে এন আই প্লাস ওয়ান লেস দ্যান এন আই, তাহলে এখান থেকে পরিষ্কার যে হায়ার লেভেল উইল বি লেস পপুলেটেড দ্যান লোয়ার লেভেল, মে বি ইকুয়ালি পপুলেটেড হোয়েন টেম্পারেচার টেন্স টু ইনফিনিটি, কিন্তু কখনোই এর থেকে বেশি পপুলেশন হবে না, ঠিক আছে। আচ্ছা এবার when t tends to 0 Kelvin then the population of any excited state ni by n equals to হয় gi into e to the power minus epsilon I by kt by g0, সেটা tends to 0, ঠিক আছে। তাহলে এটা হবে, আর ফর গ্রাউন্ড স্টেট এই এনআই বাই এনটা হয়ে যাবে জি জিরো, মানে এটা মানে এন জিরো বাই এন হয়ে যাবে, তখন জি জিরো বাই জি জিরো ওয়ান, দিস ইমপ্লাইজ দ্যাট হোয়েন টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন দেন অনলি দ্য গ্রাউন্ড স্টেট ইজ পপুলেটেড, এইটা ঠিক আছে। আমি আজকে আর বেশি এগোচ্ছি না, কারণ এই জায়গাটা থেকে আরেকটু ভালো করে বলতে হবে, আমি অলরেডি অনেকটা বলে ফেলেছি, বরং একটা কাজ করি আজকে রেখে দেয়, ওই শুক্রবার দিন সকালে যখন আমরা আবার পড়বো তখন এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আবার ভালো করে শুরু করব, এই পার্টিশন ফাংশন রিলেটেড কথাবার্তাগুলো আবার ভালো করে শুরু করব, এটা আর এগোচ্ছি না, আমি বুঝতে পারছি যে আজকে অনেকটা হয়ে গেছে, আজকে আর এগিয়ে লাভ নেই, হ্যাঁ তো কম বললে হবে না, আর একটু ভালো করে বলতে হবে। তাহলে আজকে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা এবং সেখান থেকে
থেকে সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টি কি করে বার করা যায় সেগুলো দেখে নিলাম। এবার ওই পার্টিশন ফাংশন নিয়ে একটু বেশ অনেক কিছু কথাবার্তা বলার আছে। ডিজেনারেসি, এই পপুলেশন, রিলেটিভ পপুলেশন, কি হায়ার টেম্পারেচার কি হয়, লোয়ার টেম্পারেচারে কি হয়, পপুলেশন ইনভার্সন, এরকম অনেকগুলো ছোট ছোট অনেক কথাবার্তা বলার আছে। তো সেইগুলো ভালো করে বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেই হিসাবে আজকে যাচ্ছি না। এই লাস্ট যা যা বললাম যতটুকু নিতে পেরেছো, যেগুলো নিতে পারোনি অসুবিধা নেই, আমরা আবার মানে রিপিট করবো অন শুক্রবার দিন 7:30। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে। এ বাবা, মনে কিপ করলাম। এ বাবা, যা ডিসকার্ড করে দিয়েছি, যা। ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতেই পারবে নিশ্চয়ই। ঠিক আছে।